আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে 43তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের গাণিতিক যুক্তির প্রথম ক্লাস আমরা করব। তো শুরুতে আপনারা কে কোথা থেকে ক্লাস করছেন একটু লিখে ফেলেন। কে কোথা থেকে ক্লাস করছেন এটা লিখে ফেলেন। আপনার অ্যান্সার দেখলে আমি বুঝবো যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, এবং সাথে সাথে আপনাদের সম্পর্কে জানতে পারবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে হোসামউদ্দিন আশাবি চট্টগ্রাম থেকে, আইনুল হক আলহামদুলিল্লাহ ভালো আছি, শামীম আহমেদ দুর্জয় ময়মনসিংহ থেকে, ফয়সাল রানা নারায়ণগঞ্জ থেকে, ইশিতা বিনতে ইতি আজিমপুর ঢাকা থেকে, গিয়াসউদ্দিন কুমিল্লা থেকে, মুনিয়া আখতার ইয়াসমিন মিরপুর থেকে, তাহরা ফেরদৌস শাপলা সাতক্ষীরা থেকে, সোহেল রানা ওয়ালাইকুম আসসালাম উত্তরা থেকে, ফাতিমা আখতার গাইবান্ধা থেকে। ভেরি গুড। আপনারা আরো অনেকে আছেন, আমি নামগুলো আর পড়ছি না। তো ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমাদের গাণিতিক যুক্তির ক্লাস। আজকে আমরা লেকচার 1 করব। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল কবির। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো আমরা একটু দেখি আমাদের এখানে আসলে আমাদের বিসিএস প্রিলিতে কোন কোন জিনিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ। বিসিএস প্রিলিতে আপনারা দেখতে পাচ্ছেন গাণিতিক যুক্তির উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 15টা কোশ্চেন থাকে এবং 15 মার্কস গাণিতিক যুক্তি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ক্ষতি, এখান থেকে 3টা কোশ্চেন আশা করা যায়। বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি, এখান থেকে আমরা 3টা কোশ্চেন আশা করতে পারি। এরপরে বীজগাণিতিক সূত্রাবলী, দ্বিপদী উপপাদ্য, দ্বিপদী উৎপাদক, সরল দ্বিপদী সমীকরণ, সরল দ্বিপদী অসমতা, সরল সহ সমীকরণ, এখান থেকে আমরা তাও 3টা কোশ্চেন আশা করতে পারি বীজগণিত থেকে। এরপর সূচক, লগারিদম, সমান্তর গুণোত্তক ধারা এবং অনুক্রম, এখান থেকে 3টা। তারপর ইউক্লিডিয়ান জ্যামিতি, অর্থাৎ নরমালি আমরা যেগুলোকে জ্যামিতি বলে থাকি, রেখা, কোণ, চতুর্ভুজ, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, তারপর পরিমিতি, এটার হতো সরল ক্ষেত্র এবং ঘনবস্তু, এগুলোর ক্ষেত্রে আমরা 3টা কোশ্চেন আশা করতে পারি। এবং সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান এবং সম্ভাবনা, এখান থেকে আমরা 3টা কোশ্চেন আশা করতে পারি। তাহলে আমরা দেখলাম এখানে টোটাল 15টা কোশ্চেন আমরা ধারণা পাচ্ছি। এই হলো বিসিএস প্রিলির মোটামুটি সিলেবাস। একটু দেখেন, এই হলো বিসিএস প্রিলির সিলেবাস। এখানে এই জায়গায় আমরা ত্রিকোণমিতিটাকে রাখতে পারি, ত্রিকোণমিতি থেকেও কিছু অঙ্ক আসে।
ত্রিকোণমিতি। এটা আমরা 4 নম্বরের সাথে রাখতে পারি। যাই হোক, তাহলে আসেন আমরা আজকে বাস্তব সংখ্যা সংক্রান্ত কিছু আলোচনা আমরা করব বাস্তব সংখ্যা সম্পর্কে। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো এই সংখ্যা তত্ত্ব নিয়ে, মানে আসলে বাস্তব সংখ্যার উপরে আমরা জোর দেব। এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, মৌলিক এবং যৌগিক সংখ্যা কাকে বলে, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, মূলত অমূলত সংখ্যা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ সংখ্যা জগৎ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যদি আমরা সংখ্যার ধারাবাহিকতা অনুসারে চিন্তা করি, তাহলে দেখেন আমরা প্রথমে স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ইংলিশে বলে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক বা ন্যাচারাল, মানে ন্যাচারাল কথাটার সাথে কি, মানে ন্যাচারালি যেগুলো আসে। লক্ষ্য করেন তো, আমরা একদম প্রথমে যখন আমরা সংখ্যা শিখি, আমরা কি শিখেছি? আমরা হয়তো কোনো কিছু গুনতে শিখেছি, 1টা 2টা 3টা 4টা, এভাবে। আমরা কিন্তু তখন 1.5 বা 2/2 বা 2.5 এই সমস্ত জিনিস কিন্তু আমরা শিখিনি। হ্যাঁ, আমরা কিন্তু তখন এগুলো শিখিনি, যে -1 -5 এগুলো কিন্তু শিখিনি। হ্যাঁ, এবং জিরো সম্পর্কে আমরা শিখিনি। তাহলে এটাই হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা কি করি, আমরা একদম আমাদের সংখ্যা শিখার হাতে করে যে সংখ্যাগুলো, যেগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা যায়, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের সংখ্যা শেখা শুরু হয়েছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সাথে পরিচিতির মাধ্যমে। সংখ্যা শেখা শুরুই হয়েছে এখান থেকে আমাদের। তাহলে ন্যাচারাল নাম্বার কারা? এরা হলো দৈনন্দিন জীবনে কোনো কিছু গণনার কাজে, কোনো সংখ্যা গণনার কাজে ব্যবহৃত সংখ্যাগুলো। যেমন কারা? যেমন 1 2 3 4 5 6 7 এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত এই সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এদেরকে আমরা আরেকটা বলে থাকি ধনাত্মক পূর্ণ সংখ্যা হিসাবে। আমরা এদেরকে কি নামে চিনি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এদেরকে দিয়ে সাধারণত আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা শিখেছি। মানে আমাদের স্বাভাবিক সংখ্যার এইভাবেই আমাদের স্বাভাবিক সংখ্যার পরিচিতি এখানে। তো প্রথম আমরা স্বাভাবিক সংখ্যা শেখার পরে আমরা এটা যখন যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, গুণ শিখলাম, ভাগ শিখলাম, এই ভাগ শিখতে গিয়ে আমাদের মনে আরেকটা ধারণা আসছে, আমাদের কাছে নতুন একটা ধারণা উদয় হয়েছে, এবং সেখান থেকে আমরা সংখ্যার আরেকটা ক্লাসিফিকেশন আমরা করেছি। এই ভাগ শিখতে গিয়ে আমাদের মনে কিছু প্রশ্ন জাগলো, যে কোন একটা সংখ্যা কি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য? এটার উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে আমরা সংখ্যাটাকে বলি বিজোড় সংখ্যা। আর উত্তর যদি হয় না, তাহলে সংখ্যাটাকে বলি আমরা বিজোড় সংখ্যা যারা 2 দ্বারা বিভাজ্য না। আমাদের প্রশ্ন কি, কোন একটা সংখ্যা কি 2 দ্বারা বিভাজ্য? এর উত্তর যদি হয় না, তাহলে সংখ্যাটাকে আমরা বিজোড় সংখ্যা বা অড নাম্বার বলি। যেমন 1 3 5 7 9 এরা হলো অড নাম্বার। আর কোন একটা সংখ্যা কি 2 দ্বারা বিভাজ্য? এটার উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে সংখ্যাটাকে আমরা বলি জোড় সংখ্যা। যেমন 0 2 4 6 8 10, হ্যাঁ, 0 2 4 6 8 10 এগুলাকে বলে আমরা জোড় সংখ্যা। এটা কিন্তু ভাগের ধারণা যখন তৈরি হয়েছে তখনই তৈরি হয়েছে। ভাগের ধারণা তৈরির মানে ভাগ সম্পর্কে পরিচিত হওয়ার পরে কিন্তু আমাদের এই জোড় বিজোড়ের ধারণাটা আসছে। আচ্ছা, এটা হলো মানে একটা প্রশ্নের মানে উত্তর। এরপরে আরেকটা প্রশ্ন জাগলো ভাগ শিখতে গিয়ে, যে কোন একটি সংখ্যা মোট কয়টি সংখ্যা দ্বারা বিভাজ্য? কোন সংখ্যা
মোট কয়টি সংখ্যা দ্বারা বিভাজ্য? কোন একটা সংখ্যা মোট কয়টি সংখ্যা দ্বারা বিভাজ্য? এটা 4 রকম উত্তর আমরা পেয়েছি। এটা 4 রকম উত্তর পেয়েছি। তো 1 নাম্বার হলো একটা সংখ্যা, মানে আমরা এমন একটা সংখ্যা পেয়েছি যে নিজেকে দিয়ে ভাগ করলে ফলাফল জানা যায় না, কিন্তু দুনিয়ার অন্য যে কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং ভাগফল হিসাবে শুধু তার নিজের মানটাই আসে। একে শূন্য। শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে রেজাল্ট কত হবে আমরা জানি না। এটা হলো অনির্ণেয়। 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 কিন্তু এই 0/1 সমান 0, 0/500 সমান 0, অর্থাৎ শূন্যকে শূন্য ছাড়া অন্য যে কোনো কিছু দ্বারা ভাগ করলে কিন্তু 0 আসে। তাহলে শূন্যর একটা বিশেষত্ব দেখতে পাচ্ছি। আবার তাহলে শূন্যর ব্যাপারটা কেমন? সে নিজের দ্বারা বিভাজ্য না, কিন্তু দুনিয়ার আর বাকি সব সংখ্যা দ্বারা বিভাজ্য। এরপরে 2 নাম্বার আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে একটি সংখ্যা কেবলমাত্র তার নিজের দ্বারাই বিভাজ্য। এরকম একটাই আছে, শুধু 1। 1 ছাড়া আর কোনো পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য না। তাহলে 1 কে শুধু 1 দ্বারা ভাগ করা যায়, আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। এর নাম হলো একক সংখ্যা। এরপরে এই দুইটা জিনিস পরবর্তীতে আমরা দুইটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেছি। আমরা দেখেছি কিছু সংখ্যা আছে যে এরা 3টা বা তার চেয়ে বেশি পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেমন 4, 4 কমপক্ষে 3টা দ্বারা বিভাজ্য। যেমন 1, 2, 4, 6। 6 কিন্তু মানে 3টা বা তার চেয়ে বেশি সংখ্যা দ্বারা, মানে 1 আর 6 দ্বারা তো বিভাজ্য হয়, সাথে কিন্তু 2 এবং 3 দ্বারা বিভাজ্য। 8, 9, 10 এদের একই অবস্থা। এদেরকে আমরা বলি যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। আরেকটা সংখ্যা আমরা পেয়েছি, এটা আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের জন্য, মানে আমাদের এই আলোচনাটার জন্য, যে কোন একটা সংখ্যা শুধুমাত্র 2টা পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য। কোন একটা সংখ্যা শুধুমাত্র 2টা পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলে থাকি, কি বলে থাকি বলেন তো? এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলে থাকি এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলে থাকি মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। জান্নাতুল ফেরদৌস, আজকে আমাদের মানে এটার এই ব্যাচের বিসিএস 43তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি 4র্থ ব্যাচের ক্লাসের আজকে ফ্রি ক্লাস চলছে। আপনি এই ব্যাচে এই পেজটা যদি আপনি ফলো করেন, এটার বিস্তারিত শিডিউল আপনি পেয়ে যাবেন এখান থেকে। ক্লাস বিভিন্ন সময়ে হয়, বিভিন্ন ব্যাচের এক এক ব্যাচের এক একটা সময়ে। তো আপনি 4র্থ ব্যাচের জন্য এখানে ক্লাস করছেন, 4র্থ ব্যাচে আজকে ফ্রি ক্লাস। তো এটার সময়সূচি আপনাদেরকে এই পেজ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। এখন আসলে আমরা ক্লাসের আলোচনাতে আমরা থাকি। ক্লাসের আলোচনাতে আপনি আমাদের এই পেজটা ফলো করবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম মানে যে সকল সংখ্যা শুধুমাত্র 2টা সংখ্যা দ্বারা বিভাজ্য, শুধু 2টা, মানে কমও না বেশিও না, তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কারা? মৌলিক সংখ্যা হলো যেমন 2, যেমন 3, 5, 7। এরা কিন্তু শুধুমাত্র 2টা সংখ্যা দ্বারা বিভাজ্য, এদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। তাহলে আমি মনে হয় বুঝাতে পেরেছি। তার মানে কোন একটা সংখ্যা কয়টা দ্বারা বিভাজ্য, এই প্রেক্ষিতে আমরা 4 রকম অ্যান্সার পেয়েছি। একটা দেখেছি যে শূন্য সবার দ্বারা বিভাজ্য কিন্তু নিজের দ্বারা না। আরেকটা পেয়েছি শুধু নিজের দ্বারা বিভাজ্য আর কারো দ্বারা বিভাজ্য না। আরেকটা পেয়েছি নিজের দ্বারা বিভাজ্য, এক দ্বারা বিভাজ্য, মাঝখানে আরো অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য। এই ভাগটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, এটাকে বলি আমরা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। এরপরে আমরা 4র্থ যেটা বললাম সেটা হলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কারা? প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যা শুধুমাত্র 2টা সংখ্যা দ্বারা বিভাজ্য, এর কমও না বেশিও না, ঠিক 2টা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে আমরা তাদেরকে বলে থাকি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। আসেন আমরা প্রাইম নাম্বার সম্পর্কে একটু আলোচনা করি। মৌলিক সংখ্যা শনাক্ত করার উপায় সম্পর্কে আমরা একটু আলোচনা করি। মৌলিক সংখ্যা
যে 1 থেকে 120 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্তকরণ। আপনারা একটু চার্টটা লক্ষ্য করেন। এখানে দেখেন আমরা মৌলিক সংখ্যাগুলো প্রথম রোতে এই আপনার লাল দাগগুলো হলো মৌলিক সংখ্যা, পরবর্তী যেমন প্রথম রোতে হলো 2, 3, 5, 7, এগুলো একটু স্পেশাল। ভালো করে খেয়াল করেন, 0 এবং 1 কিন্তু মৌলিক সংখ্যা না। 0 এবং 1 এটা কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক সংখ্যা কারা? মৌলিক সংখ্যা হলো মানে 1 থেকে বা 0 থেকে 9 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 2, 3, 4, 5, 7। 2, 3, 5, 7 এটা হলো মৌলিক সংখ্যা। আচ্ছা, পরবর্তী মৌলিক সংখ্যাগুলো ভালো করে খেয়াল করেন। পরবর্তী মৌলিক সংখ্যা এগুলো ভালো করে খেয়াল করেন। এখানে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। 10-এর উপরে যত মৌলিক সংখ্যা আছে এদের একটা বিশেষ বিশেষত্ব আছে। দেখেন, খেয়াল করেন, 10-এর উপরে যত মৌলিক সংখ্যা আছে তাদের একটা বিশেষ বিশেষত্ব আছে। একটা বিশেষত্ব আছে, সেটা কি? 10-এর উপরে মৌলিক সংখ্যাগুলোর এককের ঘরে হয় 1 থাকবে, না হয় 3 থাকবে, না হয় 7 থাকবে, না হয় 19 থাকবে, অন্য কিছু থাকবে না। 10-এর উপরের মৌলিক সংখ্যাগুলোর এককের ঘরে 1, 3, 7, 9 ছাড়া অন্য কিছু থাকবে না। 1, 3, 7, 9 এছাড়া অন্য কিছু থাকবে না। এগুলো থাকলেই মৌলিক সংখ্যা হতে পারে। তাই বলে এককের ঘরে 1, 3, 7, 9 থাকলেই যে মৌলিক সংখ্যা হবে এমন কোনো কথা নাই। যেমন 27 কিন্তু মৌলিক সংখ্যা না। যেমন 21 এগুলা মৌলিক সংখ্যা না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এটা হলো বিভাজ্যতার উপর নির্ভরশীল। তো এইটা নিয়ে আমরা কথা বলবো। এখানে আমি 1 থেকে 1000 পর্যন্ত আপনারা এই চার্টটা রাখতে পারেন। এই চার্টটা আপনারা একটু মানে এটাকে যদি আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে মনে হয় ভালো হবে। সবাই এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটার একটু বিশেষত্ব আছে নিচের, আর এটার মধ্যে আপনি মনে রাখবেন যে 2, 3, 5, 7 হলো মৌলিক সংখ্যা, অর্থাৎ শুধুমাত্র দুইটা সংখ্যা দ্বারা বিভাজ্য। আচ্ছা, এরপরে আসেন 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমি এখানে দেখেছি। আপনারা এটারও একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। 1 থেকে 1000 পর্যন্ত। এক থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এখানে আছে। প্রথম ঘরে আছে 100 পর্যন্ত, পরের ঘরে আছে 200 পর্যন্ত, পরের ঘরে আছে 300 পর্যন্ত, পরের ঘরে 400 পর্যন্ত। তাহলে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হলো 100 পর্যন্ত প্রথম ঘরতে। প্রথম হলে মানে 0 থেকে 100 বা 1 থেকে 100, পরের ঘরে হলো 101 থেকে আপনার 200, এইভাবে এখানে মনে হয় মোট 10টা ঘর আছে। আচ্ছা, এটা হলো জাস্ট একটু পরিচিতির জন্য। এখন মৌলিক সংখ্যা সংক্রান্ত কিছু প্রশ্ন আমরা এখানে সমাধান করি। তাহলে প্রথমে 1 নাম্বার প্রশ্ন, 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত? একটু ট্রাই করেন। হ্যাঁ, 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত? ফারিয়া চৌধুরী, মানে ফারিয়া চৌধুরী, আপনি আমাকে বলেন এইটা কি সাউন্ড নাকি স্ক্রিন, কোনটা সমস্যা? কোথায়, সাউন্ডে নাকি স্ক্রিনে? তাহলে 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কারা কারা? 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো, আমরা বলতে পারি 3, 5, 7। তাহলে এদের গুণফল জিজ্ঞেস করেছে, তাহলে গুণ করে দেন। তাহলে 3 × 5 × 7, তাহলে আমরা পাবো 3 × 5 = 15, 7 × 15 = 105। তাহলে আমাদের অ্যান্সার হলো কত? অ্যান্সার হলো 10।
হ্যাঁ, তাহলে কত? নাইমা দিয়া, জীবন মৃত লিভিং ডেড কি জনি রায়হান। 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কারা কারা? 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 3, 5, 7। তাহলে এদের গুণফল জানতে চেয়েছে, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 105। তাহলে পরবর্তী প্রশ্ন, 7 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? 7 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? 7 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? এটা একটু ট্রাই করেন। তাহলে বৃহত্তম কত? বৃহত্তম 7 থেকে, বৃহত্তম হলো তাহলে 7 এর আশেপাশে বৃহত্তম। বৃহত্তমকে আমরা বলতে পারি এটা হলো 79 একটা মৌলিক সংখ্যা। আর ক্ষুদ্রতমটা কত? 61 কিন্তু একটা মৌলিক সংখ্যা। দেখেন 61 একটা মৌলিক সংখ্যা, তাহলে বিয়োগ করলে আপনার হয় অন্তর বা বিয়োগফল। অন্তর মানে বিয়োগফল, আপনি বিয়োগ করলেন, পেয়ে গেলেন 18। আশা করি কারো কোনো সমস্যা হচ্ছে না। গুড। তাহলে পরবর্তী প্রশ্ন, এটা নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? তাহলে মৌলিক সংখ্যা লক্ষ্য করেন, একটা মজার ব্যাপার, আমরা বলেছি এখানে এই কথাটা একটু ক্লিয়ার করা দরকার, এই কথাটা একটু ক্লিয়ার করা দরকার। আমরা ইতিমধ্যে বলেছি এই কথাটা, আমরা ইতিমধ্যে বলেছি যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো এরা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কে কে? 2, 3, 5, 7। 10 এর উপরে যত মৌলিক সংখ্যা আছে, 10 এর উপরে যত মৌলিক সংখ্যা আছে, 10 এর উপরে যত মৌলিক সংখ্যা আছে, এদের এককের ঘরে হয় 1 থাকবে, না হয় 3 থাকবে, না হয় 7 থাকবে, না হয় 9 থাকবে। এছাড়া অন্য কিছু থাকলে কিন্তু মৌলিক সংখ্যা হবে না। লক্ষ্য করেন, মানে এইগুলার বাদে 10 থেকে 48 পর্যন্ত, মানে 7 স্কোয়ারের আগ পর্যন্ত শুধু 3 দ্বারা ভাগ করলেই বোঝা যায়, শুধু 3 দ্বারা ভাগ করলেই বোঝা যায়, শুধু 3 দ্বারা ভাগ করলে বোঝা যায়, 3 দ্বারা ভাগ করলে বোঝা যায়। করবো মানে ভাগ করে দেখবো ভাগ যায় কিনা। তারপর এই 49 থেকে, মানে পরবর্তী মৌলিক সংখ্যা হলো 11, 11 এর আগ পর্যন্ত, মানে 11 এর স্কোয়ারের আগ পর্যন্ত, মানে 120 পর্যন্ত শুধু 3 ও 7 দ্বারা, 3 ও 7 দ্বারা ভাগ করব, ভাগ করলে বোঝা যায়, ভাগ করলে বোঝা যায়। 121 থেকে পরবর্তী মৌলিক সংখ্যা 169 এর আগ পর্যন্ত, তার মানে 168 পর্যন্ত শুধু 3, 7, 11 দ্বারা ভাগ করলেই বোঝা যায়।
আশা করি আমার কথাটা মোটামুটি বুঝতে পারছেন। তারপর 159 থেকে পরবর্তী মৌলিক সংখ্যা হলো 17, 17 এর স্কয়ার হলো 289, তার মানে 288 পর্যন্ত শুধু 3, 7, 13 দ্বারা ভাগ করলে 3, 7, 11, 13 দ্বারা ভাগ করলেই হবে। এই কথাটা এক্সট্রা বলে নিলাম। তাহলে আমরা যে কথাটা এখানে যেটা সমাধান করছি, এখানে যেটা সমাধান করছি, এখানে দেখেন আমরা শুধু এগুলা যেহেতু 120 এর নিচে শুধু 3 আর 7 দ্বারা, এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য, তার মানে মৌলিক না। এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, মৌলিক না। এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, মৌলিক না। তার মানে এটাই মৌলিক সংখ্যা। আমাদের জিজ্ঞেস করেছে নিচের কোনটি মৌলিক সংখ্যা, তাহলে আমরা বলবো 59 মৌলিক সংখ্যা। 59 হলো মৌলিক সংখ্যা। আচ্ছা, জাহিদুল ইসলাম, মানে আমরা তো মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য আমরা ভাগ করব, কিন্তু কার কার দ্বারা ভাগ করব? আমাদের 1 নাম্বার কথা হলো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্দিষ্ট। কে কে? 2, 3, 5, 7। এরপরে 10-এর উপরে যে মৌলিক সংখ্যাগুলো আছে, 10-এর উপরে মৌলিক সংখ্যাগুলো আছে, সেগুলো এককের ঘরে হয় 1 থাকবে, না হয় 3 থাকবে, না হয় 7 থাকবে, না হয় 9 থাকবে। এককের ঘরে আমরা বলেছি 10-এর উপরে যত মৌলিক সংখ্যা আছে, এককের ঘরে 1 থাকবে, না হয় 3 থাকবে, না হয় 7 থাকবে, না হয় 9 থাকবে, অর্থাৎ শেষের ডিজিটটা আমরা খেয়াল করছি। এভাবে দেখেন, আমরা বলতে চাচ্ছি যে আমরা যে ভাগ করব, ভাগের কাজটাকে আমরা কমিয়ে নিতে পারি। 10 থেকে 48 পর্যন্ত কোন সংখ্যা মৌলিক কিনা এটা শুধুমাত্র 3 দ্বারা ভাগ করলে বোঝা যাবে। শর্ত হচ্ছে আমরা এই জিনিসটা জানি এবং এই জিনিসটা জানি যে একই ঘরে কেমন সংখ্যা থাকবে এটা জানি। মানে আমরা 48 কোথা থেকে পেলাম? তাহলে 3 দ্বারা টেস্ট করা যাবে পরবর্তী মৌলিক সংখ্যা 5 এটা লাগবে না, 7 স্কয়ারের আগ পর্যন্ত। কারণ এখানে 5 দ্বারা বিভাজ্যতার ব্যাপারটা লাগে না, কারণ 5 ছাড়া আর কোন সংখ্যার শেষে 5 থাকলে সেটা মৌলিক সংখ্যা হবে না। এরপরে আমরা 7 স্কয়ার মানে 49 থেকে একেবারে পরবর্তী মৌলিক সংখ্যা 11 স্কয়ারের আগ পর্যন্ত, 11 স্কয়ার হলো 121, সেটা শুধু 3 আর 7 দ্বারা ভাগ করলে বোঝা যাবে, আর কারো দ্বারা ভাগ করা কিন্তু লাগবে না। তাহলে কোন মৌলিক সংখ্যার স্কয়ার করলে 3 ও 7 এর দ্বারা, না না, এখানে এলসিএম এর কথা তো আসে না। এখানে এলসিএম এর কথা কোত্থেকে আসলো? এলসিএম এর কথা আসে না, কার কার দ্বারা বিভাজ্য সেটা আমরা দেখব। যেমন 21 তো 3 দ্বারা বিভাজ্য, এখানে এলসিএম এর কথা আসছে না। আমরা কার দ্বারা বিভাজ্য সেটা টেস্ট করব। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, আচ্ছা এই মনে করেন আমি বলতে চাচ্ছি এই কথাটা, মনে করেন 37 মৌলিক সংখ্যা কিনা, তো শুধু আপনি 3 দ্বারা যদি ভাগ না যায় এই মৌলিক সংখ্যা না, এটা 48 এর নিচে। কথা 67 মৌলিক সংখ্যা কিনা, 67 বা 87 মৌলিক সংখ্যা কিনা, এটা শুধু 3 আর 7 দ্বারা ভাগ করে দেখেন, আর কিছু দ্বারা ভাগ করা লাগবে না। 120 পর্যন্ত 3 আর 7 ছাড়া আর কিছু দ্বারা ভাগ করা লাগবে না। এই কথাটা আপনাকে বোঝানো হচ্ছে। যাই হোক, তাহলে আমরা এই সংখ্যাটা আমরা এখানে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। 43 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সংখ্যা কয়টা? 43 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সংখ্যা কয়টা, এটা একটু করার চেষ্টা করি। হুম, 43 থেকে 7 পর্যন্ত। তাহলে আমাদের মৌলিক সংখ্যার মানে 43 থেকে 7 পর্যন্ত হবে, আমাদের শেষে কে কে থাকবে? 43, এটা আমরা বিবেচনা করতে পারি। 47, 49 আগে লিখে ফেলি, বাকিটা পরে দেখব। 51, 53, 57 এবং 59। এবার হলো বাদ দেওয়ার পালা। দেখেন শুধু 3 দ্বারা ভাগ করলেই আমার এই 3 আর 7 দ্বারা আর কারো দ্বারা ভাগ করা লাগবে না।
তাহলে দেখেন এইটা মানে 48 রাখবেন 3 দ্বারা, তার মানে এই দুইটা মৌলিক, এটা মৌলিক, এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য বাদ, এটা 3 দ্বারা বিভাজ্য বাদ, এটা 3 দ্বারা 7 দ্বারা বিভাজ্য না, এটা 3 দ্বারা বিভাজ্য বাদ, এটা কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আমরা কয়টা মৌলিক সংখ্যা পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। 43 থেকে 60 পর্যন্ত তাহলে মৌলিক সংখ্যা কয়টা? 43 থেকে 60 পর্যন্ত তাহলে মৌলিক সংখ্যা কয়টা দাঁড়ালো? 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা দাঁড়ালো? তাহলে আমাদের অ্যান্সার হবে 4টা। আশা করি সবাই ধরতে পারছেন। আচ্ছা, এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক। আমি 151, 171, 185, 187, 187। দেখেন তো মৌলিক সংখ্যা কোনটা? এখানে মৌলিক সংখ্যা কোনটা? এখানে মৌলিক সংখ্যা কোনটা দেখেন তো? 151 কি মৌলিক সংখ্যা? 151 এটা কি মৌলিক সংখ্যা? ইয়েস। কার কার দ্বারা ভাগ করেন? 3 দ্বারা, বিভাজ্য না। 7 দ্বারা দেখেন, বিভাজ্য না। 11 দ্বারা দেখেন, বিভাজ্য না। তার মানে এটাই আমাদের অ্যান্সার। এটা আমি নিজে বানিয়ে দিয়েছি। 171 দেখেন 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, তার মানে এর মৌলিক না, এটা মৌলিক না। 185 দেখেন 5 দ্বারা বিভাজ্য, এমনি শেষে 5 থাকলে কিন্তু মৌলিক সংখ্যা হবে না, এ মৌলিক সংখ্যা না। এটা দেখেন 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, তাহলে মৌলিক সংখ্যা না। তাহলে আমাদের অ্যান্সার হলো 151। আশা করি সবাই আমার কথা ধরতে পারছেন। নেক্সট, 2 এবং 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2 এবং 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? দুই এবং 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে আপনি কি করবেন? প্রথম লাইনে তো মধ্যে বলেছে, মধ্যে যদি বলে তাহলে 2 কে ধরবেন না, 2 বাদ। তাহলে আপনি এটা 2 বাদ, এটা ধরবেন না। তাহলে এরপর থেকে হিসাব করেন, তাহলে 3, 5, 7, তারপর হলো 11, 13, 17, 19, 21 মৌলিক না, 23, 27 মৌলিক না, 29। তাহলে কয়টা পেলেন? 2 ও 30 এর মধ্যে বলেছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। আমাদের অ্যান্সার হবে 9। কয়টা হবে? মধ্যে বললে 2 কে ধরা যাবে না, মধ্যে বললে 2 কে ধরা যাবে না, 2 ও 30 এর মধ্যে। যদি বলে কথার কথা এ ও বি এর মধ্যে, এ ও ডি এর মধ্যে অক্ষর কয়টা? এ ও ডি এর মধ্যে, ডি এর মধ্যে বর্ণ কয়টা? লেটার কয়টা? লেটার কয়টি? লেটার কয়টি? তাহলে দেখেন এ, বি, সি, ডি। তাহলে এ ও ডি এর মধ্যে যেহেতু আমাদের বি আর সি কে ধরতে হবে, শুধু বি আর সি কে ধরতে হবে, এ কে এবং ডি কে ধরা যাবে না। ঠিক একইভাবে 2 ও 30 এর মধ্যে মৌলিক সংখ্যা যদি জিজ্ঞেস করে তাহলে 2 কে ধরা যাবে না, 30 তো মৌলিক সংখ্যা না, ওটাকে ধরার কোনো উপায় নাই। তাহলে আমরা কিন্তু এখানে 2 কে বাদ দিয়ে ধরতে হবে। তাহলে আশা করি সবাই ধরতে পারছে। তাহলে 2 ও 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 2 ও 30 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 9টা। 2 ও 30 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 9টি।
তাহলে আশা করি এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ, আচ্ছা প্রথমে আমরা একটা জেনারেল আলোচনা করি। ভগ্নাংশ কারা? ভগ্নাংশ আমরা সাধারণ ভগ্নাংশ বলি, আমরা সাধারণ ভগ্নাংশ বলি কি থাকে, একটা হর বা লব থাকে। হর বাই মানে লব বাই হর, লব বাই হর, এইভাবে লিখলে এটাকে বলে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ। এখন যদি এই লব বাই হরের মধ্যে যদি লব বড় হয়, লব ছোট হয়, লব ছোট হর বড়, হর বড়, অর্থাৎ উপরে বড়, উপরে বড়, উপরে ছোট, নিচে বড়, এরকম যদি হয় তাহলে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। যদি হয় লব ছোট, লব বড়, হর ছোট, অর্থাৎ যদি হয় বড় বাই ছোট, তাহলে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। যদি আমরা এরকম পাই, এটারই একটা প্রকাশ, এখানে যদি একটা পূর্ণ সংখ্যা নিই, পূর্ণ সংখ্যা, তারপরে আমরা উপরে এখানে দিলাম লব, একটা লব দিলাম, এটাকে হর দিলাম, এইভাবে যদি প্রকাশ করি তাহলে এটাকে বলে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। আচ্ছা এবার আসেন, আমরা এটা ভাগ অঙ্ক থেকে আমরা ধারণাটা পেয়েছি, ভাগ শিখতে গিয়ে আমাদের মধ্যে ঢুকে পড়লো ভগ্নাংশের ধারণা। আমরা শিখলাম পূর্ণ সংখ্যার বাইরে একটা কম সংখ্যা আছে যার নাম হলো ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশকে আমরা এই লব বাই হর আকারে প্রকাশ করি। হর আর লবের তুলনা করতে গিয়ে আমরা যদি দেখি যে উপরেরটা অর্থাৎ লব ছোট, নিচেরটা অর্থাৎ হর বড়, এদের মান হলো একের কম, এই জন্য এদেরকে আমরা ডাকি প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। তার মানে সে আসলেই ভগ্নাংশ। প্রকৃত মানে কি, আসলে সে ভগ্নাংশ। আর যদি দেখি উপরে বড় নিচে ছোট, অর্থাৎ আমরা যদি দেখি যে লব বড় মানে হর ছোট, এদের মান হয় একের চেয়ে বেশি, এদেরকে আমরা ডাকি অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে পুরোপুরি ভগ্নাংশ না। কেন ভগ্নাংশ না? এর মধ্যে কিন্তু একটা পূর্ণ সংখ্যার পার্ট আছে। দেখেন, অপ্রকৃতকে চাইলে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আচ্ছা, আরেকটা হলো এই যে দ্বিতীয় প্রকার, এই অপ্রকৃত ভগ্নাংশে আমরা এই যে যেটা বললাম মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি, তার মানে অপ্রকৃতের আরেকটা মানে প্রকাশভঙ্গি হলো মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। তাহলে আমরা কি বলছি, যদি দেখি উপরের সংখ্যাটা ছোট, ভগ্নাংশের মধ্যে উপরের সংখ্যা অর্থাৎ হরটা, নিচেরটা হলো হর, উপরেরটা লব, লব ছোট, তাহলে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। যদি দেখি উপরেরটা ছোট তাহলে প্রকৃত ভগ্নাংশ, যদি বলি দেখি উপরেরটা বড় তাহলে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশে যদি আমরা পূর্ণ সংখ্যাটা আলাদা করে ফেলি তখন এটাকে বলে আমরা মিশ্র ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা যদি সাধারণ ভগ্নাংশকে যদি আমরা হর বাই লবে যদি না রেখে যদি আমরা ভাগ করতে থাকি তাহলে আমরা দশমিক ভগ্নাংশ পাই। যেমন কথার কথা যে আমরা 2/3, তো 2/3 আমরা যদি 2 দ্বারা যদি 3 ভাগ করি তাহলে একটা প্রকাশ হলো এই আমরা 2 নামলো 1, তাহলে আমরা 2/3 ইকুয়াল টু লিখতে পারি 2/3 ইকুয়াল টু লিখতে পারি 2/3 ইকুয়াল টু লিখতে পারি যে 1 সমস্ত 2/1। আরেকটা জিনিস এবার দেখেন,
যে 2-কে 3 দ্বারা ভাগ করলাম, কিন্তু এবার ভাগ আমরা থেমে যাই নাই, অবশিষ্ট আসে বললে থেমে যাব না, তাহলে 2 1 2 এখানে 1 হবে। হ্যাঁ, তাহলে 2 1 2 এখানে 1 অবশিষ্ট থাকে। এবার দশমিক দিলাম, মানে তাহলে এখানে একটা শূন্য, এবার 5 বার যাবে, তাহলে 10। এবার কিন্তু আর কিছু থাকলো না, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এই যে দেখেন 2/3, এটারই আরেকটা প্রকাশভঙ্গি হলো 1.5। তাহলে এটা হলো দশমিক ভগ্নাংশ। তাহলে দেখেন মানে দুইটা কিন্তু আসলে একই জিনিস, এখানে লিখেছি 2/3 মানে হলো 1/2, এখানে লিখেছি 2/3 মানে হলো মানে 1.5। তা দশমিক ভগ্নাংশ কোত্থেকে আসলো? দশমিক ভগ্নাংশ হলো অবশিষ্ট আসার পরে কিন্তু আপনি ভাগ করাটা বন্ধ করে দেন, আপনার ভাগ করাটা কন্টিনিউ করেছেন, তাহলে এই জন্য এটাকে বলি আমরা দশমিক ভগ্নাংশ, এটাকে বলে দশমিক বিন্দু। আচ্ছা, তাহলে দশমিক ভগ্নাংশ কারা? ভাগ প্রক্রিয়ায় ভাগফল ও ভাগশেষ পাওয়ার পর থেমে না গিয়ে ভাগশেষকে ভাগ করা অব্যাহত রাখতে গিয়ে আমরা পেয়ে গেলাম দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশন। ভাগশেষ আসার পর থেমে না গিয়ে ভাগফলের পর দশমিক বিন্দু বসিয়ে আর ভাগশেষের পর শূন্য বসিয়ে আমরা ভাগ করতে থাকলাম, এভাবে প্রাপ্ত ভগ্নাংশকে আমরা বলি দশমিক ভগ্নাংশ। তাহলে আসেন আমরা দশমিক ভগ্নাংশের কিছু অঙ্ক করি। দশমিক ভগ্নাংশ, 4টি 1 টাকা নোট ও 8টি 2 টাকা নোট একত্রে 8টি 5 টাকা নোটের কত অংশ? 4টি 1 টাকা নোট ও 8টি 2 টাকা নোট একত্রে 8টি 5 টাকা নোটের কত অংশ? করতে থাকেন। তাহলে 8টি, এখানে বলছে 8টি 5 টাকা নোটের কত অংশ, তার মানে এটা যাবে হরে, এই এর যুক্ত অংশটা হরে, তাহলে নিচে বসবে এটা হর, আর এটা বসবে অর্থাৎ নিচে বসবে, আর এটা বসবে উপরে, এটা হলো লব, অর্থাৎ উপরে বসবে। তাহলে আমরা নিচে কত বসাবো? 8 × 5, উপরে কত বসাবো? 4 × 1 যোগ 8 × 2, তার মানে 40, আর হলো এখানে 4 আর 16, তার মানে আমরা বলতে পারি 40/20, তার মানে 2/1। তাহলে আমাদের অ্যান্সার হলো এটা। আশা করি সবাই ধরতে পারছেন। নেক্সট, পরের অঙ্ক, এই অঙ্কটা করেন। 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? ট্রাই করেন সবাই। তাহলে আমরা কেমনে করব? দেখেন এখানে কিন্তু সমস্ত আছে, খেয়াল করেন সমস্ত আছে, সমস্ত যদি থাকে আপনি এটা করাই ভালো। 1 সমস্ত 100/16 কাটলে পরে 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 4, তাহলে 1 সমস্ত 25/4, তাহলে আমাদের অ্যান্সার হলো ঘ। আশা করি সবাই ধরতে পারছেন। নেক্সট, সসীম ও অসীম দশমিক ভগ্নাংশ, এটা আপনারা জানেন। সসীম মানে এটা নির্দিষ্ট শেষ হয়ে যায়, যেমন 2.5
5, 2.23, 2.4.00, 5, 6, 7 সসীম। আর অসীম মানে চলতেই থাকে, কোনো থামাথামি নেই, এখন অসীমের আবার ভাগ আছে। অসীমের মধ্যে যদি আমাদের এরকম দেখেন একই জিনিস বারবার আসতে থাকে, তখন আমরা বলি এটা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, পুনঃ থেকে আসছে। 1, 4, 1, 4, 1, 4 এইভাবে যদি আসতে থাকে, তাহলে 1.4 1, 4 এর উপর এইভাবে দেওয়া হয়, আবার 1.14 এইভাবেও লেখা হয়। তাহলে এটাকে বলা হয় যে পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। দুইটা নাম আছে, একটা হলো পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ আর একটা হলো আবৃত্ত দশমিক ভগ্নাংশ। পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বা রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন বা আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয়। তাহলে এদেরকে স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যারে প্রকাশ করা যায়। এই কথাটা কেন বলছি একটু পরে ক্লিয়ার হবে। এবার আসেন মূলদ অমূলদের ব্যাপার। তাহলে দেখেন দশমিক ভগ্নাংশের মধ্যে পেলাম, দশমিকের ভগ্নাংশের মধ্যে পেলাম, দশমিকের মধ্যে পেলাম সসীম, আরেকটা পেলাম অসীম। অসীমের মধ্যে একটা পেলাম পৌনঃপুনিক, খেয়াল করেন ভালোটা, পৌনঃপুনিক মানে একই জিনিস বারবার আসবে। আর আরেকটা পেলাম অপৌনঃপুনিক, এরাই আসলে অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা মানে আর কিছু না, অমূলদ সংখ্যা হলো অসীম অপৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। এই অসীম অপৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ আর বাকি সবাই মূলদ সংখ্যা, এরা ছাড়া বাকি অন্যান্যরা সবাই মূলদ সংখ্যা। তাহলে জিনিসটা আমি আবার রিপিট করব, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আবার রিপিট করব। তাহলে মূলদ অমূলদ সংখ্যার ধারণা লাভ, আমরা যে মানে কিছু দশমিক ভগ্নাংশকে আমরা স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যারে প্রকাশ করতে পারি। এদেরকে বলা হয় এদেরকে বলি আমরা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, মানে এরা যৌক্তিক, এদেরকে আমরা জানি এদের সংখ্যা মানটা কত। হ্যাঁ, তাহলে মূলদ সংখ্যা কারা? মূলদ সংখ্যা হলো সকল পূর্ণ সংখ্যা, সকল স্বাভাবিক সাধারণ সংখ্যার সাধারণ ভগ্নাংশ, সকল স্বাভাবিক সংখ্যার সাধারণ ভগ্নাংশ, সকল সসীম দশমিক ভগ্নাংশ, সকল পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, এরা সবাই মূলদ সংখ্যা। এদের বৈশিষ্ট্য কি? এদেরকে পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যাকারে সাজানো যায়। এবার আসেন অমূলদ সংখ্যা কারা? অমূলদ সংখ্যা ইতিমধ্যে আমি বলেছি অসীম অপৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, এরা অসীম এবং অপৌনঃপুনিক, এবং এদেরকে আপনি স্বাভাবিক বা স্বাভাবিক প্রকারে অর্থাৎ পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে পারবেন না, পূর্ণ বা পূর্ণ আকারে প্রকাশ করা যায় না, পূর্ণ বা পূর্ণ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। এটা হলো অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা ইন্টারেস্টিংলি এদেরকে কিন্তু আপনি শুধুমাত্র মানে ডিজিট দিয়ে বা দশমিক বিন্দু দিয়ে প্রকাশ করতে পারবেন না, এক্সট্রা কিছু লাগবে। তাহলে অমূলদ সংখ্যা কারা? অমূলদ সংখ্যা হলো পূর্ণবর্গ নয় এমন পূর্ণ সংখ্যার বর্গমূল। পাই, অয়লার নাম্বার ই, যেটা ন্যাচারাল লগের ভিত্তি। পাই কি? পাই হলো পরিধি বাই ডায়ামিটার। দেখেন পাই এর মান দেওয়া আছে, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, কারণ এটা অসীম দশমিক ভগ্নাংশ। ই এর মান, এটাকে অয়লার নাম্বার বলা হয়। ই এর মান হলো এইটা 2.7182818, মানে এটা পৌনঃপুনিক হবে না আবার সসীমও না, এদেরকে বলি আমরা অমূলদ সংখ্যা। তো আসেন আমরা কিছু অঙ্ক করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। 2 সংখ্যাটি কেমন? তা আমরা বলেছি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ কারা কারা? পূর্ণবর্গ হলো 1, 4, 9, 25, 16, 25, 36, এরা হলো পূর্ণবর্গ। তাহলে
পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল, যে কোনো সংখ্যার বর্গমূল কি সংখ্যা? অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। তাহলে 2 কি পূর্ণবর্গ সংখ্যা? না। তাহলে এটা আমাদের এই শর্তের মধ্যে পড়ে যায়, এটা তো আমাদের এই শর্তের মধ্যে পড়ে যায়। তাহলে পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, তাহলে এটা তো আমাদের এই শর্তের মধ্যে পড়ে যায়। তাহলে আমরা বলবো এটা স্বাভাবিক সংখ্যা তো বলাই যাবে না, স্বাভাবিক সংখ্যা তো পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না কারণ রুট আছে। তারপরে এটা মূলদ সংখ্যা না, তাহলে এটা হলো অমূলদ সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার হলো ঘ। আচ্ছা, এবার আসেন পূর্ণ বর্গ লিখেছি এখানে, পূর্ণ বর্গ। এবার আসেন নিচের কোন সংখ্যাটি মানে 2 এর বর্গমূল এবং 3 এর বর্গমূলের মধ্যবর্তী মূলদ সংখ্যা, মানে √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। তাহলে চিন্তা করেন তো, এই দুইটা কিন্তু মূলদ, এটাও মূলদ, এটা অমূলদ, অমূলদ। কেন? দুইটা অমূলদের গড়। এটা এখানে রুটেরটা শুধু √2 এর উপরে আর √3 এর উপরে, এখানে এই চিহ্নটা নেই, অর্থাৎ ডাবল রুট হয়ে গেছে। তাহলে এটাও কিন্তু অমূলদ। তাহলে যেহেতু আমাদের বলছে মধ্যবর্তী মূলদ সংখ্যা, তাহলে এটা আর এটা বাদ। এখন বলছে মধ্যবর্তী, তাহলে আমাদের জানতে হবে এই √2 মানে হলো 1.414 এভাবে, √3 মানে হলো 1.732 এভাবে। তাহলে মধ্যবর্তী বললে এখানেই তো হবে, এটাই হবে। তাহলে এটা মধ্যবর্তীর কারণে এটা বাদ গেল, এটা মধ্যবর্তী না। তাহলে আমাদের অ্যান্সার হলো গ। আশা করি ধরতে পারছেন। নেক্সট, এই অঙ্কটা করার চেষ্টা করেন। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √p কেমন? করতে থাকে। পি যদি একটি মৌলিক সংখ্যা হয় তবে √p কেমন? ট্রাই করেন সবাই। পি একটি মৌলিক সংখ্যা, √p কেমন? তাহলে একটু আগে বলেছি পূর্ণবর্গ নয়, তাহলে এটা স্বাভাবিক সংখ্যা হতেই পারে না, এটা পূর্ণ সংখ্যা হতেই পারে না। মৌলিক সংখ্যা রুট করলে কিন্তু কখনো এটা পূর্ণবর্গ না, কোনো মৌলিক সংখ্যায় পূর্ণবর্গ নয়, কোনো মৌলিক সংখ্যায় পূর্ণবর্গ নয়, কোনো মৌলিক সংখ্যায় পূর্ণবর্গ নয়, মৌলিক সংখ্যায় পূর্ণবর্গ নয়, পূর্ণ বর্গ নয়। আর একটু আগে বলেছি পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল করলে এটা অমূলদের সংখ্যা হবে। তাহলে আমাদের অ্যান্সার হলো ঘ। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? ঘ হয়ে গেল। ট্রাই করেন। এটার প্রশ্নটা একটু অস্পষ্ট, এটা বিসিএস প্রিলিতে আসছিল,
আমি একদম হুবহু প্রশ্নটা দিয়েছি, এটা প্রশ্নের মধ্যে ভুল ছিল বলে। যাই হোক, এখানে বলছে অমূলদ কোনটা, এটা জানতে চেয়েছে। আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, অমূলদ কোনটি, অমূলদ কোনটি এটা জানতে চেয়েছে। কতে বলা আছে 0.4 পৌনঃপুনিক, এখানে একটা ফোঁটা আছে। খতে বলা আছে √9, গতে বলা আছে 5 সমস্ত 6, 9, 5.69, 639, 639। আর ঘতে বলা আছে √27 ডিভাইড বাই √48। এটা একসাথে রুটটা দেওয়া আছে, একসাথে রুটটা দেওয়া আছে। তাহলে দেখেন কোনটাকে আপনি অমূলদ বলবেন, অ্যান্সার কি হবে দেখেন। আসলে দুর্ভাগ্যবশত এখানে প্রশ্নটা ভুল আছে। এটা তো 9/4, তাহলে মূলদ, এটা একটা মূলদ সংখ্যা, কারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে। এটা তো 3, আমরা জানি পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা, তাহলে এটাও মূলদ। এটা হলো, আমরা বলবো এটা হলো, এখানে এখানে কিন্তু 3 ঘরে পৌনঃপুনিক, তাহলে আমরা বলবো এটাকে 8 দিই। এটাকে আমরা বলবো 9, 9, 9। এটা হলো 5, 6, 3, 9 -5, কারণ ওই অনাবৃত অংশ কিন্তু বাদ যাবে। হ্যাঁ, অনাবৃত অংশ যেটা পৌনঃপুনিকের বাইরে সেটা কিন্তু বাদ দিতে হবে। তাহলে এটাও মূলদ, গ নাম্বারও কিন্তু মূলদ, মূলদ। এখন দুঃখজনক ব্যাপার হলো এটা আমরা অ্যান্সার করবো, কিন্তু এটাও মূলদ দেখেন, কারণ এটাকে কাটাকাটি করলে তো নিচে আসে 16, আর উপরে তো থাকে 3 দ্বারা কাটলে 9, তার মানে রুট করলে কিন্তু 3/4, তার মানে এটাও মূলদ, তার মানে অ্যান্সার এখানে নাই। এখন এমন প্রশ্ন যদি বিসিএস এ এসে পড়ে, তাহলে আমরা অ্যান্সার কি করব? আমরা অ্যান্সার ঘই করে দেব, আমরা শেষটাই করে দেব, এটাই করে দেব। এমন প্রশ্ন যদি আসে, এটা প্রশ্নকর্তাদের সমস্যা। এখানে কিন্তু আসলে মূলদ সংখ্যা ছিল না, এখানে আসলে মূলদ সংখ্যা ছিল না, তারপরে অ্যান্সার আমরা ঘ করব, এটা প্রশ্নের দোষ। এখন দেখেন যদি এটা হয়, এটা করেন, এই অঙ্কটা করেন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? আমরা কি বলবো? এটা আমাদের 3/9 মূলদ। এটা মানে আসলে 4/3 মূলদ। এটা মানে হলো আসলে 8 বর্গমূল হলো 2, 3 মূলদ। এটাই অমূলদ। তাহলে আমাদের অ্যান্সার হলো ঘ। এবার ধনাত্মক ঋণাত্মক সংখ্যার ধারণা, এটা আপনারা জানেন, মানে শূন্যর চেয়ে ছোট হলে বলে ঋণাত্মক, শূন্যর চেয়ে বড় হলে ধনাত্মক। শূন্যকে রেফারেন্স পয়েন্ট ধরি আর কি আমরা। তাহলে বাস্তব সংখ্যার এবার চিত্রটা দেখেন। এতক্ষণ পর্যন্ত আমরা যত নাম্বার আলোচনা করেছি সবাই হলো বাস্তব সংখ্যা। এতক্ষণ পর্যন্ত যত নাম্বার আলোচনা করেছি এরা হলো বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কারা? বাস্তব সংখ্যার মধ্যে আছে সমস্ত মূলদ সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, সাধারণ ভগ্নাংশ, সসীম দশমিক, পৌনঃপুনিক বা আপৃত দশমিক, এবং অমূলদ সংখ্যা, এরা সবাই কিন্তু আসলে কি সংখ্যা? বাস্তব সংখ্যা। আচ্ছা, তাহলে বাস্তব সংখ্যার এবার হিসাবটা দেখেন।
বাস্তব সংখ্যা কারা? বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মূলদ, অমূলদ। মূলদের মধ্যে কি কি আছে? পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার মধ্যে আছে হতে পারে ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। হ্যাঁ, আর তাহলে এটা একটা ভাগ। তাহলে এই ধনাত্মকের মধ্যে আমরা বলতে পারি মৌলিক, এক, যৌগিক। আসলে এখানে হ্যাঁ ধনাত্মক, শূন্য তো আলাদা। আর সাধারণ ভগ্নাংশের মধ্যে আমরা ভাগ করতে পারি এটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃতিরই আরেকটা প্রকাশ ভঙ্গি হলো, মানে প্রকাশের আরেকটা বিকল্প প্রকাশ হলো মিশ্র ভগ্নাংশ। আর ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ হতে পারে তাহলে সসীম, অসীম এবং আবৃত্ত বা পৌনঃপুনিক। এই দশমিক ভগ্নাংশের মধ্যে যেটা অসীম অনাবৃত্ত, দশমিক ভগ্নাংশের মধ্যে যেটা অসীম অনাবৃত্ত, এটাই হলো অমূলদ সংখ্যা। তার মানে অমূলদ সংখ্যার কিছুই না, এরা হলো অসীম, অপৌনঃপুনিক বা অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ হলো অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে কিন্তু শেষ না, আরেক রকম সংখ্যা আছে, এদেরকে বলে আমরা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। ইমাজিনারি নাম্বার এরা আমাদের মানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় না, এরা আসলে সায়েন্টিফিক ক্যালকুলেশনের জন্য ব্যবহৃত হয়। বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা মিলিয়ে যে সংখ্যাটা তৈরি হয় এদেরকে বলে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। এই জটিল সংখ্যা আসলে মানে বিজ্ঞানীরা মনে করেন, গণিতবিদরা মনে করেন আসলে সমস্ত সংখ্যা জটিল সংখ্যা, যার দুইটা অংশ আছে, একটা হলো বাস্তব এবং কাল্পনিক। তো যাই হোক, আমাদের কাল্পনিকটা আপাতত লাগছে না, আমরা শুধু বাস্তব সংখ্যা নিয়ে হিসাব কিতাব করব। আমাদের এই ধরনের টেস্টে, বিসিএস জব রিক্রুটমেন্ট টেস্ট, এখানে আমাদের আসে না, জটিল সংখ্যার ব্যাপারটা আসে না। এবার ভগ্নাংশ বা পৌনঃপুনিক ভগ্নাংশের কিছু কাজ। পৌনঃপুনিককে কিভাবে ভাঙবেন এখানে দেখেন। পৌনঃপুনিকের কাজ যারা জানি না তারা এই সুযোগে একটু দেখি। যদি হয় 0.3 তাহলে আমরা লিখি 100/3। যদি দেখি 0.33333 আসতেই থাকে তখনই আমরা বলি 0.3 পৌনঃপুনিক। এখানে ফোঁটা আছে, এটাকে বলি 9/3। খেয়াল করেন। যদি দেখি 0.34 তাহলে ঘটনা এখানে শেষ, তাহলে 100/34। যদি দেখি 3-4-3-4-3-4 আসতেই থাকে, অর্থাৎ 0.3 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, তাহলে হলো 99/4। এখন মজার ব্যাপার, যদি থাকে 0.34444 তাহলে পৌনঃপুনিকটা কিন্তু এখানে। তাহলে লক্ষ্য করেন এখানে কিন্তু পৌনঃপুনিকের ঘর ছিল দুইটা, অর্থাৎ যখন 0.3434 হয়েছে, যখন এই দুইটার উপর পৌনঃপুনিক, তখন কিন্তু আমরা বলছি নিচে হবে 99, উপরে হবে 34। কিন্তু যদি হয় 0.3 4-এর উপরেই শুধু পৌনঃপুনিক, এটার উপর দেখেন পৌনঃপুনিক নাই, 3-এর উপর কোনো পৌনঃপুনিক নাই, তাহলে এখানে হবে 90, অর্থাৎ এই পৌনঃপুনিকের জন্য 9 আর এটার জন্য 0, 90। আর এখানে হবে 34 থেকে কিন্তু 3 বাদ দিতে হবে, অর্থাৎ যেটার উপর পৌনঃপুনিক নাই সেটা বাদ, যেটার উপর পৌনঃপুনিক নাই সেটা বাদ। এখন দেখেন 1.3 যদি হয় তাহলে এটা হলো 10/3, কিন্তু 1.33 যদি হয় তাহলে এটা 1.3 পৌনঃপুনিক। তাহলে ভাঙবো কেমনে? পৌনঃপুনিক ঘর তো একটা, তাহলে এটার জন্য 9। দেখেন এটা কিন্তু ওই 13 লিখে বাকিটা কিন্তু বাদ, তাহলে 9/12 বা 3/4। কিন্তু 1.13 হলে কিন্তু আমরা এইভাবে লিখতাম। এখন দেখেন 1.131 এইভাবে আসতে থাকলো, তার মানে 1.13 এর উপরেও পৌনঃপুনিক, 1-এর উপরে পৌনঃপুনিক। তাহলে এখানে 2 ঘরের জন্য 99 আসলো, পুরো সংখ্যাটা লিখে 1 বাদ দিলাম। তাহলে আশা করি ব্যাপারটা আপনারা ধরতে পারছেন। তাহলে পৌনঃপুনিকের হিসাবটা আপনারা ভালো করে আয়ত্ত করবেন। এইবার এই অঙ্কটা করার চেষ্টা করেন। এই অঙ্কটা 0.47 কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে? হ্যাঁ,
লক্ষ্য করেন এই জিনিসটা আমি আবারও বলছি, মিনহাজ আপনি ভালো করে শুনেন। যদি হয় 0.47, পৌনঃপুনিক এখানেও আছে এখানেও আছে, মানে দুইটার উপরে ফোঁটা আছে, তাহলে পৌনঃপুনিকের ঘর দুইটা, প্রত্যেকটা ঘরের জন্য 9, আর এটা হলো 47। আর যদি 0.4, দেখেন শুধু 7-এর উপর পৌনঃপুনিক, 4-এর উপর নাই, তাহলে পৌনঃপুনিকের প্রতিটা ঘরের জন্য 9, আর সাধারণ দশমিকের জন্য কিন্তু 0। এই 7-এর জন্য কিন্তু 9 আসলো, কারণ যেটার উপর পৌনঃপুনিক আছে। তাহলে আর এখানে 47, আর এটার উপর যেহেতু কোনো কিছু নাই, এটা বাদ যাবে। মিনাজ ভালো করে খেয়াল করেন, পৌনঃপুনিকের প্রতিটা ঘরের জন্য হলো, পৌনঃপুনিকের প্রতিটা ঘরের জন্য হলো 9 করে, আর সাধারণ দশমিকের জন্য প্রতিটা ঘরের জন্য হলো 10 করে। তাহলে 0.47 পৌনঃপুনিক, তাহলে এটাকে আমরা করলাম 99/47, কিন্তু 0.47-এর উপর পৌনঃপুনিক, 4-এর উপর নাই, তাহলে 7-এর জন্য 9 আসলো, আর 4-এর জন্য কিন্তু সে তার উপর যেহেতু পৌনঃপুনিক নাই, সেটার জন্য 0, তার মানে 90 কিন্তু এই কারণেই হলো। তাহলে আমরা বলবো এটা 90/47, অনাবৃত অংশ বাদ। আশা করি মিনহাজ ধরতে পেরেছেন। তাহলে এই প্যাটার্নটা খেয়াল করেন, এবার এই প্যাটার্নটা খেয়াল করেন সবাই। তাহলে যেমন এখানে দেখেন, এইটার মধ্যে দেখেন, এখানে কিন্তু 137, কত 137, এখানে 137 হবে, 137, 137, এভাবে যদি হয় 137-এর উপর পৌনঃপুনিক, তাহলে 9 আসবে শুধু। আর বাকি 2-এর উপর যেহেতু কোনো পৌনঃপুনিক নাই, সে পূর্ণ সংখ্যার অংশে 2টা কিন্তু বাদ যাবে। কিন্তু দেখেন 1-এর উপর পৌনঃপুনিক যদি না থাকে, অর্থাৎ 2.1 মানে 373737, এখানে 3-এর উপর 7-এর উপর পৌনঃপুনিক, তাহলে 3-এর জন্য এবং 7-এর জন্য 2টা 9 আসলো, আর 1 কিন্তু সাধারণ দশমিক ভগ্নাংশ, তাহলে তার জন্য 0 আসলো। এবার অনাবৃত অংশ পুরাটা বাদ, তার মানে 21 বাদ দিতে হলো। ভালো করে খেয়াল করেন, যদি শুধু 7-এর উপর পৌনঃপুনিক থাকে, তাহলে 7-এর জন্য আসবে 9, বাকি দুইটার জন্য 0। মিনাস ভালো করে খেয়াল করেন, বাকি দুইটার জন্য 2টা 0, আর অনাবৃত অংশ পুরাটা কিন্তু বাদ দিতে হলো, 213 বাদ দিতে হলো। আচ্ছা, হ্যাঁ, পৌনঃপুনিকের যোগটা এটা আজকের ক্লাসে দেখাবো না, আজকে আমরা এখানে দেখাবো না, আমরা অন্য কোনো ক্লাসে এটা দেখব। আজকের এটা আলোচ্য সূচিতে আমরা রাখি নাই। তাহলে এখন আজকে আমাদের এই ক্লাসের, এই ব্যাচের ফ্রি ক্লাস, আপনারা এই ক্লাসটা আপনাদের আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন, বা কোনো অন্যান্য কোনো আপনারা যে সমস্ত মানে পেজের সাথে এটার প্রিপারেশন, বিসিএস প্রিপারেশন রিলেশন আছে, বিভিন্ন পেজে বা গ্রুপে শেয়ার করতে পারেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। আর এখানকার এই নতুন ব্যাচে, আমাদের নতুন ব্যাচ শুরু হলো, আপনারা এখানে ভর্তি হতে পারেন, এবং এই ভর্তি সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশন আপনারা যে পেজ থেকে এখন ক্লাস করছেন এই পেজে সব পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এখন আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব, যে 0.1-এর বর্গমূল কত। 0.1-এর বর্গমূল কত? শূন্য দশমিক একের বর্গমূল কত? এটা ট্রাই করেন। আচ্ছা, এই ধরনের বর্গমূলের জন্য আপনার দশমিকের পরে জোড় সংখ্যক ঘর নিবেন। দশমিকের পরে অর্থাৎ 1 ঘর না নিয়ে 2 ঘর নিবেন, 2 বা 4 বা 6 ঘর, এইভাবে নিন। প্রথম কথা, অর্থাৎ জোড় সংখ্যক ঘর নিন।
জোড় সংখ্যক ঘর বা ডিজিট। তাহলে এই 0.1 বর্গমূল এটা করা মানে আপনি আসলে চিন্তা করেন 0. কত 10 বর্গমূল। এখন বলেন তো 10 বর্গমূল কত? 10 বর্গমূল মানে 3 বেশি, তার মানে এটা হবে 0.3 চেয়ে বেশি। 9 বর্গমূল তো 3, তাহলে 10 বর্গমূল 3 চেয়ে বেশি, তার মানে এটা হবে 3 চেয়ে বেশি। তার মানে আমাদের এখানে হবে কোনটি নয়। এখানে অ্যান্সার কত হবে? কোনটি নয়। তাহলে দেখেন যদি আমরা বলি 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3, তাহলে কিন্তু 0.09 আসে, যেটা 0.1 এর কাছে। আর ভালো কথা, যারা 1 অ্যান্সার করছেন খেয়াল করেন, যারা 1 অ্যান্সার করছেন 0.1 ইন্টু 0.1, এটা গুণ করলে তো 0.01 হয়ে গেল ভাই, 1 তো হলো না। এটা তো আরো ছোট, তাহলে এটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে 0.3। তাহলে অ্যান্সার হবে কোনটি নয়। তো আজকের আলোচনা আমরা এখানে রাখবো। আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে ভর্তি সংক্রান্ত ইনফরমেশন আপনারা আমাদের এই পেজে পাবেন, এটার সাথে যোগাযোগ করবেন। ক্লাস শীঘ্রই শুরু হবে এবং কবে, কখন, কিভাবে ক্লাস শুরু হবে আপনার সমস্ত ইনফরমেশন এই পেজে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিয়মিত পড়াশোনা করেন এবং একে অপরকে সহযোগিতা করেন। সবাইকে ধন্যবাদ।